কি ভয়াবহ এক দুর্ঘটনার মুখোমুখি আজ এই বাসটি এবং আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যমে মানুষের মুখে মুখে সামাজিক যোগাযোগ মাধ্যমে সব জায়গায় আলাপ হচ্ছে আজকের এই দুর্ঘটনাটি ঘিরেই। আমাদের আলাপও এই বিষয় নিয়ে, কেন আমাদের আনন্দ যাত্রা আনন্দের সাথে শেষ হয় না, কেন প্রতি বছরই ঈদ যাত্রা শেষ হয় ম্লান হয়ে যায় আহাজারি দিয়ে। আমাদের সাথে আজ যুক্ত আছেন যোগাযোগ বিশেষজ্ঞ ও বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান এবং রাজবাড়ী থেকে আমাদের সহকর্মী মেহেদী হাসান প্রতি মুহূর্তের খবর রাখছেন, তিনিও যুক্ত আছেন। স্বাগত জানাচ্ছি সংবাদ যোগে। আমি মেহেদীর কাছ থেকে শেষ আপডেট জেনে নিতে চাই আগেই। মেহেদী, এর আগে যখন আপনার সাথে সংবাদে কথা হচ্ছিল আপনি জানাচ্ছিলেন যে আবহাওয়া খারাপ হওয়াতে সেখানে ঝড় তুফান থাকার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। একটু জেনে নিতে চাই সবশেষ আপডেট আপনার কাছে কি আছে। বাসটি শনাক্ত কি করা গেছে? আমরা জানি মানে পদ্মার যে স্রোত, যে গভীর, তাতে আসলে বাসটি শনাক্ত করা গেছে কিনা অবস্থান, পাশাপাশি আরো যাত্রীদেরকে জীবিত বা মৃত উদ্ধার করা গেছে কিনা আপনি জানাবেন। প্রিয়জনকে খুঁজছে। আজকে বিকেলে যে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে আমার ঠিক পেছনে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাট এলাকায়। আপনারা জানেন যে সৌহার্দ্য পরিবহনের যে বাস, আচ্ছা, রাজবাড়ী থেকে বাসটি ঢাকায় যাচ্ছিল। ঢাকায় যাওয়ার পথে এই ৩ নম্বর ঘাটে আসার পর সেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি কিন্তু পদ্মাতে পড়ে যায় এবং পদ্মায় পড়ে যাওয়ার পর রাজবাড়ীর প্রশাসন, ফায়ার সার্ভিস এবং উদ্ধারকারী জাহাজ হামজা উদ্ধার তৎপরতা চালায়। আপনি ক্যামেরার সাহায্যে দেখছেন আর প্রশাসনের তৎপরতা কিন্তু রয়েছে। পাশাপাশি ফায়ার সার্ভিস এবং ডুবুরি দল তারাও চেষ্টা করে যাচ্ছে উদ্ধার করার জন্য। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা প্রশাসনের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী সবশেষ 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, 11 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি উদ্ধার তৎপরতা চলছে। অদিতি, আপনাকে যদি আমি একটু বলি যে আপনি জানেন যে প্রিয়জনের সাথে ঈদের আনন্দ শেষে মানুষ যখন কর্মস্থলে ফিরছে তখন কিন্তু আজকে সকাল থেকেই দৌলতদিয়া ঘাটে উপচে পড়া ভিড় ছিল, বাড়তি মানুষের চাপ ছিল। ঠিক এই ঘাটটিতে যখন সৌহার্দ্য পরিবহনের বাসটি ফেরিতে উঠতে যায় তখন কিন্তু ছোট একটি ফেরি সামনে ছিল। ফেরিতে উঠতে গিয়ে ফেরিটি যখন এই ঘাটে এসে ভিড়ে পাশে সাথে সাথেই কিন্তু সে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে সরাসরি পদ্মার পড়ে যায় এবং পদ্মায় পড়ে যাওয়ার পরে একটি তাৎক্ষণিক যারা ঘটনাস্থলে ছিল তারা স্থানীয়রাই 11 জনকে উদ্ধার করেছে। ঘটনাস্থলে আমরা দেখেছি এরই মধ্যে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছে, উদ্ধার তৎপরতা চলছে। আমরা দেখছি, আমরা আপনাদেরকে একটু সরাসরি যদি একটু দেখাই উদ্ধার আর যে তৎপরতা সেটি চলছে। আপনারা দেখছেন ক্যামেরার সাহায্যে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা রয়েছেন, এখানে বাংলাদেশ সেনাবাহিনীর লোকজন, সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, পাশাপাশি জেলা পুলিশ, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসনের সকল কর্মকর্তারাই কিন্তু ঘাট এলাকায় অবস্থান করছে। তবে জেলা প্রশাসন থেকে আমাদেরকে বলা হয়েছে যেই স্থানটিতে বাসটি পানির মধ্যে পড়ে তলিয়ে যায় সেটির গভীরতা অন্তত পক্ষে 90 ফুট। যেটি 90 ফুট গভীরতায় তলিয়ে যাওয়ার কারণে সেটিকে কিন্তু শনাক্ত করা হয়েছে। আপনি দেখছেন যে উদ্ধারকারী জাহাজ হামজার সাহায্যে সেই উদ্ধার তৎপরতা চলছে। আমরা একটু সরাসরি একটু দেখাতে চাই ঠিক এই স্থানটিতে কিন্তু বাসটি তলিয়ে গেছে। এখানে ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তা রয়েছে তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছে, পাশাপাশি প্রশাসন রয়েছে, সবাই মিলেই কিন্তু তারা চেষ্টা করছে
বাসটিকে শনাক্ত করে যাতে দ্রুত সময়ের মধ্যে টেনে তোলা যায়, দৃশ্যমান করা যায়। আপনি জানেন যে বাসটি যেহেতু রাজবাড়ী থেকে ঢাকার দিকে যাচ্ছিল, সেক্ষেত্রে ধারণা করা যাচ্ছে বাসে যারা যাত্রী ছিল এরা কিন্তু বেশিরভাগই রাজবাড়ী সহ আশেপাশে এলাকার। সেক্ষেত্রে এই দুর্ঘটনার খবরটি যখন ছড়িয়ে যায়, তাদের যাদের স্বজনরা যাচ্ছিল তারা কিন্তু নদীপাড় এলাকায় ভিড় জমিয়েছে স্বজনদের খোঁজার জন্য আহাজারি করছে। যারা উদ্ধার হয়েছে তাদের সাথেও আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই বাসটি যখন মেহেদী, আপনার ছবি আমরা দেখতে পাচ্ছি কিন্তু আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না এই মুহূর্তে। আর তবে আপনার কাছ থেকে আমরা শেষ যে আপডেট জানছিলাম যে উদ্ধার তৎপরতা থেমে নেই, সেখানে এখনো উদ্ধার তৎপরতা চলছে। আমরা চলে যেতে চাই যোগাযোগ বিশেষজ্ঞ ও বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামানের কাছে। আমরা যেই দুর্ঘটনাটি আজকে দেখলাম এবং যে তথ্যটি আমাদের সহকর্মী মাত্র জানাচ্ছিলেন যে বাসটি যেখানে ডুবেছে 90 ফুট, মানে এটা তো কল্পনাতীত ব্যাপার। আমাদের উচ্চতা 5-6 ফুট, 90 ফুট নিচে তলিয়ে যাওয়া, এ তো একটা ভয়ঙ্কর ব্যাপার। একজন বিশেষজ্ঞ হিসেবে ভিডিওটি চোখে পড়ার পর আপনার কাছে কি মনে হয়েছে, কি কারণ হতে পারে, কেন চালকের ন্যূনতম কন্ট্রোল ছিল না? আসলে এই ঘটনা এবং ভিডিও দেখে আমার কাছে প্রথমে যেটি মনে হয়েছে যে চরম উদাসীনতা এবং চরম অব্যবস্থাপনা। আমরা শুধু আফসোসই করছি। আমি আজকে এটা দেখে হতবাক, কি এতটাই মানে আমি শকড, আমি বলবো এক ভয়ানক অবস্থা। দেখেন, আপনি 90 ফিটের কথা বলছেন, তার আগে একটা জিনিস আমি বলে নেই যে পদ্মা নদীতে এই ধরনের দুর্ঘটনা অনেক ঘটেছে। কখনো ফেরির মধ্যে আপনি জানেন ফেরি ডুবে গেছে, কখনো ফেরির নিচে ফুটো দিয়ে পানি ঢুকে ফেরি উল্টে পড়েছে, কখনো ঘাটে আমরা দেখেছি ফেরি উল্টে গিয়ে পড়েছে, কখনো বাস গিয়ে পড়েছে। এটা নতুন কিছু না। কত শত মানুষ যে এই পদ্মা নদীতে এই ফেরি পারাপার করতে গিয়ে মারা গেছে এবং কত শত যে এখনো নিখোঁজ আছে। সড়ক দুর্ঘটনা হলে তাও আমরা লাশটাকে খুঁজে পাই। এই যে পদ্মা নদীর কথা বলছেন, খরস্রোতা, অনেক লাশ খুঁজে পাওয়া যায়নি অতীতে। তো এই যে চরম অব্যবস্থাপনা, উদাসীনতা, এটা আমার কাছে মনে হয়েছে যে এতগুলি ঘটনা অতীতে ঘটেছে, কিছু কি পাল্টেছে? আসলে কিছুই পাল্টায়নি। ওই ফেরিঘাটের ব্যবস্থাপনা আগের মতনই আছে, পুনটুন ভাঙাচোরা আগের মতনই আছে। বাস, আমি যেটা ভিডিওতে দেখলাম, প্রায় 20 থেকে 25 কিলোমিটার হঠাৎ করে সে চলন্ত হয়ে গেল এবং একেবারে নদীতে গিয়ে পড়লো। এখন কথা হচ্ছে সেটা হেল্পার চালাচ্ছিল নাকি চালক চালাচ্ছিল সেটাও আমরা জানি না। এবং আরো বড় কথা হচ্ছে, যদি চালকও চালায়, আপনার ভয়ানক একটা কথা আপনাকে বলছি যে আমাদের যে গণপরিবহনের যে বাসগুলি আছে, অধিকাংশ বাসের ইমার্জেন্সি হ্যান্ড ব্রেক নাই। এটা কি আসলে এই একবিংশ শতাব্দীতে কেউ বিশ্বাস করবে যে ইমার্জেন্সি হ্যান্ড ব্রেক নাই? কারণ এই যে বাসটা দেখলাম হঠাৎ করে সে যে 25 কিলোমিটার গতিতে চলে গেল, যে কারণেই হোক না কেন, আমি বললাম চালকও চালাতে পারে, হেল্পারও চালাতে পারে, অর্থাৎ চালকের সহকারীও কিন্তু স্টিয়ারিং এ থাকতে পারে, আমরা জানি না। কিন্তু ইমার্জেন্সি ব্রেক, এই ইমার্জেন্সি ব্রেকই নাই। আবার বড় কথা হচ্ছে, ইমার্জেন্সি ব্রেক যদি থাকতো, চালক বা সহকারী কি জানে ইমার্জেন্সি ব্রেকের কাজ কি? তাদের ন্যূনতম কোনো প্রশিক্ষণ আছে? এই যে ইমার্জেন্সি ব্রেক নাই, তারপরেও তো এই বাসগুলি ফিটনেস পাচ্ছে, কারা দিচ্ছে? আমাদের অথরিটি দিচ্ছে। আমি একটু আগে বললাম যে এই পুনটুন জেটির অবস্থা, আপনি দেখবেন ফেরিতে যখনই আসলে আমরা দেখি যে বাস উঠছে বা নামছে, আপনি দেখবেন পুনটুন জেটি আর ফেরির মধ্যে যে কম্পন এবং একটা দেখবেন গ্যাপ তৈরি হয়ে যায়। কারণ পানি উঠা নামার সাথে এই যে স্ট্রাকচার গুলি যেভাবে রক্ষণাবেক্ষণ মেরামত করার কথা, কিছু কি করে? একটা কাজ আপনি দেখবেন, ফেরিতে ওঠার আগে কোন যানবাহনকে সিরিয়ালে আগে দিবেন, তার কাছ থেকে কিছু চাঁদাবাজি করবেন, এইটা কিন্তু ঠিক আছে। আর কোনো ব্যবস্থাপনা দরকার নাই। এইভাবে আসলে আমি যেটা মনে করি, আসলে আপনার যে এতটাই ঝুঁকি, পদে পদে ঝুঁকি, সব জায়গায় মৃত্যুফাত, সড়কে বলেন, এই নদী পথে বলেন, রেল পথে বলেন। আমরা এটাও দেখেছি, রেলের ইঞ্জিনে ডেডম্যান প্যাডেল বলে একটা জিনিস থাকে, ইমার্জেন্সি ব্রেক। অধিকাংশ ট্রেনে এই ব্রেক নষ্ট, কিন্তু চলছে আল্লাহর নাম নিয়ে। তো এইভাবে ঝুঁকি নিয়ে আসলে রেল, সড়ক, সব জায়গায় যে মৃত্যুর মিছিল, এটা একটা ভয়ানক জিনিস। আমি সবচেয়ে আগে বলবো যে আমাদের অথরিটি যারা ফিটনেস সনদ দিচ্ছেন, যারা লাইসেন্স দিচ্ছেন, এটা আমাদের নৌপথের ক্ষেত্রে আলাদা অথরিটি আছে, সরকারি অথরিটি আছে, আপনি জানেন BIWT আছে, BIWTC আছে। সড়ক পথের যে বাসের যে ভয়ানক অবস্থা আমি দেখলাম,
এবং তার চাকার আসলে ফিটটা আছে কিনা সেটাও দেখতে হবে, কেননা আমাদের র্যাম্প গুলি দেখবেন স্টিলের তৈরি, এটা রক্ষণাবেক্ষণ হয় না। এখন সে ব্রেক করার চেষ্টা করেছে, সেখানে কি স্লিপ করে গেল কেন, কারণ আমাদের আবার পরিবহনের মালিকরা যারা আছেন তাদের তো সেফটির সম্বন্ধে তাদের ধারণা তো খুবই চমৎকার। তারা মনে করে যে চাকার দরকার নাই, ওই যে দেখবেন রিটেটেড টায়ার নামে একটা নতুন আবিষ্কার হয়েছে বাংলাদেশে, কারণ ওই রিটেটেড টায়ার 4টা পাবেন আপনি নতুন একটা টায়ারের দামে। আসলে মাথায় উপরে আপনার দুর্ঘটনার ঝুড়ি নিয়ে তারা ঘুরছে, তারা মানুষের জীবন নিয়ে চিন্তিত না, তারা মুনাফা লাভ করলেই খুশি। এই অবস্থায় আমি একটা কথাই বলতে চাই, আসলে কোনো কিছুর পরিবর্তন হয়নি এবং হবে বলে আমি মনে করি না। একটা কথা আমি বলতে পারি যে আসলে যাত্রীদের সচেতন হতে হবে। এই যে ফেরিঘাটে আমরা যখনই পন্টন থেকে বাস উঠে তার আগে সব যাত্রীরা নেমে যাবে, কারণ বাস যে পড়বে আপনি এখান থেকে বের হতে পারবেন না, এটা অনেকটা নিশ্চিত। কারণ আমি যেটা বললাম, এরকম ঘটনা অনেক ঘটেছে। আপনি এই যে যেটি এলাকায় কোনো ধরনের ব্যবস্থাপনা আছে, এই ঈদের সময় এত চাপ, তাদের ডুবুরি থাকার কথা, এবং উদ্ধারকারী জাহাজের কথা বলছেন যে হামজা, আর একটা আছে রুস্তম, নাম শুনতে কিন্তু ভালো লাগছে, কিন্তু এদের ফিটনেস কি আছে? আমরা অতীতে দেখেছি যে যানবাহন 5 টন 10 টন তুলতে পারে, কিন্তু ফেরি কি আর রেস্কিউ করতে পারে না। এ ভয়ানক অবস্থা। তো এই অবস্থায় আমি যেটা বললাম, যাত্রীদের আসলে এখন থেকে সচেতন হতে হবে যে আপনি ফেরিতে ওঠার আগে বাস থেকে নেমে যাবেন, বাস ফেরিতে উঠবে, তারপর আপনারা যে উঠবেন, কারণ কোনো কিছু এখানে ঠিক নাই। আহ, খুবই হতাশার আসলে এই কথাগুলো। তারপরেও আমাদের তো আসলে ভাবতে হবে, এটাই বাস্তবতা। এর সমাধানের বিষয়গুলো নিয়েও নিশ্চয়ই ভাবতে হবে। এই যে আপনি বললেন যে যাত্রীরা যেন নেমে যায়, এটা তো নিজ নিজ সচেতনতার বিষয়, কিন্তু এর বাইরে সামগ্রিকভাবে একটা সমাধানের পথে যাওয়া, সেটার জন্য আপনি কি পরামর্শ দেবেন? হবে না, কারণ হচ্ছে যে আমি বললাম যারা অথরিটি আছে, এটা বলতে বলতে বাংলাদেশের বয়স এখন 54 বছর হয়ে গেছে। আমি যেটা বললাম এটা হবে না, কারণ আপনার এই যে কোনো কিছুই তো ঠিক নাই। আমি যেটা বললাম, আপনার রক্ষণাবেক্ষণ যে একটা বিষয়, ফিটনেস যে দেওয়া হচ্ছে, ফেরি বলেন, আমাদের যে উদ্ধারকারী জাহাজের কথা বলেন, আমাদের যানবাহনের কথা বলেন, প্রত্যেকটা পদে পদে এখানে বিজ্ঞানের কোনো ছোঁয়াই নাই। আপনি চোখে দেখে ফিটনেস দিচ্ছেন। অনেক এই যে ফেরি এটা ডকে তুলে তার সার্ভে করতে হয়, সার্ভে না করে অনেক সময় সার্টিফিকেট দিয়ে দেওয়া হচ্ছে, কোনো কিছুই ঠিক নাই। এই জন্যই আমি বললাম যাত্রীদের সচেতনতা ছাড়া, বিশেষ করে এই ক্ষেত্রে যেটা আমরা আজকে যে দুর্ঘটনা দেখলাম, তাছাড়া আসলে কিছুই হবে না। যেটা আমি বললাম, তারা খুবই সচেতন আছেন, ফেরিতে কোন উঠার আগে কোন গাড়িকে সিরিয়ালে আগে দিবেন, সেখান থেকে টাকা পয়সা, ওই ক্ষেত্রে তারা সচেতন আছেন, কোনো সমস্যা নাই। এবং এই যে আজকে যে দুর্ঘটনা, এখানে আমি একটু বলি, আসলে এই যে ফেরিঘাটে কিন্তু একজন সুপারভাইজার থাকে, যে কিন্তু গাইড করে যে আমাদের ফেরি থেকে যানবাহন নামছে আবার উঠছে, গাইড করার কথা। এখন সে কিন্তু, এখন আমি জানি না ওখানে সুপারভাইজার ছিল কিনা, যদি সুপারভাইজার থেকে থাকে সে কিন্তু আসলে ঘটনাটা আরো ভালো মতন বলতে পারার কথা। তো এই জিনিসগুলি আমি সেটাই বললাম, চরম অব্যবস্থাপনা, উদাসীনতা ছাড়া আমি আসলে কিছুই এখানে দেখছি না, এবং এই পরিবর্তন হবে বলে আমার মনে হয় না। কারণ আপনি পরিবর্তন যখনই করতে যাবেন, প্রত্যেকটা এই সেক্টরগুলিতে একটা করে দুষ্ট চক্র বা সিন্ডিকেট আছে, তাদের প্রতিবন্ধকতায় আপনি কোনো ধরনের পরিবর্তন আনতে পারবেন না। এটা অনেকটা এখন পরীক্ষিত। তো আমি সেটাই বললাম, আমরা আফসোস করা ছাড়া এখন কিছুই করতে পারছি না। কেননা এই ধরনের ভয়ানক দৃশ্য, যে একটা ফেরিতে উঠতে গিয়ে এইভাবে ডুবে যায়, এটা নজিরবিহীন। এবং এই ধরনের উদাহরণ কেন আমরা তৈরি করছি, আমরা নতুন নতুন জিনিসের উদাহরণ তৈরি করছি, তার কারণ হচ্ছে অতীত থেকে আমরা কোনো শিক্ষা নেইনি। যেটা আমি বললাম, পদ্মা সেতু হয়ে গেছে, আমাদের যমুনা সেতু হয়ে গেছে, এখন অনেক যানবাহন কিন্তু ওদিক দিয়ে যাচ্ছে, নাহলে এই যে ঘটনাগুলো আমরা দেখছি, এটা আরো কিন্তু ঘটতো, আরো বেশি ঘটতো। শুধুমাত্র এখন সড়ক পথে অনেকে চলে যাচ্ছে বলে আমরা নৌপথে এই দুর্ঘটনাগুলি কিছুটা আমরা কম দেখি। তারপর ঘটছে, আমরা দেখেছি ঈদের আগে দুই লঞ্চে চাপা একজন মারা গেল, আজকে ফেরিঘাটে এই দৃশ্য দেখলাম। সেটা আমি বলছিলাম যে শত শত মানুষ এই ফেরি পারাবার হইতে গিয়ে এই পদ্মা নদীতেই কিন্তু ডুবে মরেছে। এবং আপনার সাথে আমারই কথা হচ্ছিল, আসলে ঈদের যাত্রায় সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে কথা বলছিলাম আমরা। ঈদের ছুটির পর মানুষ ফিরছে, আমরা যে প্রত্যক্ষদর্শীদের কিংবা ওই বাসে যাত্রী ছিলেন, তারা অনেকেই বলছেন যে বাসের প্রত্যেকটা সিট কানায় কানায় পূর্ণ ছিল। অর্থাৎ এখন পর্যন্ত 11 জনকে জীবিত আর 4 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে, তার মধ্যে কতগুলো মানুষকে এখনো খুঁজে পাওয়া বাকি। এর পরেও যদি টনক না নড়ে, এই ধরনের এতগুলো ঘটনার পরেও যদি টনক না নড়ে, আপনি যে বৈজ্ঞানিক পদ্ধতির কথা বলছেন, যে ফিটনেস চেকের কথা বলছেন, সেটা সড়ক পথে যে যানবাহন চলছে, নৌপথে যে যানবাহন চলছে, আপনি ফেরির কথা বললেন, এমনকি উদ্ধারকারী জাহাজগুলো হামজা কিংবা রুস্তম, এগুলোর ফিটনেসের বিষয়ে আপনি বলছেন। যদি সত্যি সত্যি বৈজ্ঞানিক উপায়ে ফিটনেস চেক করা হয়, আমাদের সড়কে আসলে কি পরিমাণ থাকবে যানবাহন? আমার মনে হয় যে 80% পরিবহন সড়ক থেকে উঠে যাবে।
এবং নৌপথের যে অবস্থা আমরা দেখি যে লঞ্চ ফেরি, আসলে আদৌ কোনো লঞ্চ ফেরি থাকবে কিনা সেই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আসলে দীর্ঘদিনের উদাসীনতা আমি বলবো, এবং যেটা আমি বললাম চরম অবহেলা, অব্যবস্থাপনা, আমি যে শব্দ এখানে ব্যবহার করি না কেন আসলে কম বলা হবে, আমি এটাই মনে করি। এবং আমি আসলে পরিবর্তন যদি হতো 54 বছরে এই জিনিসগুলি পরিবর্তন হতো, পরিবর্তন হবে না, কারণ আসলে কেউ যাত্রী সাধারণ তাদের জীবন নিয়ে ভাবছেন না। আপনার রক্ষণাবেক্ষণ না করে কোনো মতে যদি চলে, আপনি যদি মুনাফা করতে পারেন, তাহলে আপনার তো আসলে রক্ষণাবেক্ষণের দরকার নাই। আপনি দেখবেন এই যে ফেরিঘাটে নামার পথটা দেখবেন যে ইট সুরকি আর ধুলা দিয়ে ভর্তি। তারপরে একটা র্যাম্প পাবেন, সেই র্যাম্প স্টিলের একটা র্যাম্প, সেটা রক্ষণাবেক্ষণ করা হয় কিনা যথেষ্ট আমার সন্দেহ আছে। কারণ গত বছরও আপনার দৌলতদিয়া ঘাটের 1 নম্বর এবং 2 নম্বর এই ঘাট কিন্তু অনেকটা ধসে পড়েছিল, সেটা মেরামত করেছে। তার মানে কি আপনি রক্ষণাবেক্ষণ করেনি, ভেঙে যাওয়ার পর আপনি রিপেয়ার করছেন বা মেরামত করছেন। তখন এই 3 নম্বর ঘাট আজকে যেটা ঘটনা ঘটলো, তখন কিন্তু অনেক চাপ ছিল এই ঘাটে। তো এই যে আপনার রক্ষণাবেক্ষণ, কোনো জায়গায় আমি রক্ষণাবেক্ষণ দেখি না, মেইনটেনেন্স বলে কোনো শব্দ আমাদের এই পুরো পরিবহন খাতে, আমি বললাম রেল বলেন, নৌ বলেন, সড়ক বলেন, সেখানে নাই। কারণ এটাকে কেউ ওন করে না, সবাই হলো মুনাফাটাকেই ওন করে। এখানে যাত্রী সাধারণের জীবনের সাথে কিছু আসে যায় না। আমি বললাম ভয়াবহ হচ্ছে এই যে আমাদের নৌপথে যে দুর্ঘটনা, অনেক লাশ কিন্তু তাদের যারা স্বজন আছে তারা পাননি। কত শত লাশ যে এই পদ্মা নদীতে হারিয়ে গেছে, তার কিন্তু ইয়াত্তা নাই। এই ঘটনাগুলো আমরা রিপিটেডলি দেখছি, কিন্তু আসলে কোনো পরিবর্তন, আমি যেটা বলছি, হয়নি, এবং এটা হবে বলে আমরা আসলে আজকে বিশ্বাস হচ্ছে আমরা না। তো আসলে যে সমস্যাগুলো সেগুলোর নিয়ে কথা বলছিলাম, হতাশার কথাই উঠে আসছিল, আপনি তো পুরোপুরি হাল ছেড়ে দিলেন। তবে একটু যদি আমরা সমাধানের আলোচনার দিকে না যাই, তাহলে আলোচনাটা অসম্পূর্ণ থেকে যায়। নতুন সরকার সড়ক ব্যবস্থাপনা নিয়ে বেশ সিরিয়াস, আমরা যেটা দেখেছি, যদিও সরকারের বয়স আসলে খুবই কম। সেদিন স্বরাষ্ট্রমন্ত্রীর কথা শুনছিলাম, তিনি বলছিলেন যে সড়কের যানজট নিরসনের ক্ষেত্রেও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। কি মনে হয় যে কি কি ধরনের পদক্ষেপগুলো শুরুতে নেওয়া প্রয়োজন, বা আপনার পরামর্শ কি হবে এই বিষয়গুলোকে ঘিরে? আসলে ওই মিটিং আমি নিজেও ছিলাম, এবং ওই মিটিংটা যেহেতু আমি ছিলাম, আমি দেখেছি মূলত ওখানে স্বল্প মেয়াদী কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত আমরা নিয়েছি, কিন্তু এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে হবে। এবং বাস্তবায়ন যেটা আমি বললাম, এখানে অনেক চ্যালেঞ্জ আছে। সরকার চেষ্টা করে, কিন্তু সরকারকে তো সহযোগিতা করতে হবে। তো আমি যেটা বললাম, প্রত্যেকটা সেক্টরে মানে অদৃশ্য শক্তি কিন্তু আছে। তো এই যে রেজিস্ট্যান্স বা প্রতিবন্ধকতা বলছি আমি, এবং এই প্রতিবন্ধকতাগুলো কোনো টেকনিক্যাল প্রতিবন্ধকতা না, মজাটা ওই জায়গায়। যদি টেকনিক্যাল হতো আমি টেকনিক্যালি সলভ করে দিতে পারতাম। প্রত্যেকটা জায়গায় এই সমস্যাগুলো হলো রাজনৈতিক সমস্যা, এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় এগুলো সমাধান করতে হবে। কিন্তু আমি যেটা বললাম, অনেক চ্যালেঞ্জ আছে, কিন্তু আমি যেটা বারবারই আজকে অনেকটা আমি হালই ছেড়ে দিচ্ছি। আসলে এই যে চ্যালেঞ্জগুলো আমরা দেখছি, আপনি কিভাবে আসলে এগুলো নিয়ন্ত্রণ করবেন, আমরা জানি কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু আসলে বললাম যে এতটাই সিন্ডিকেশন হয়ে গেছে, এবং সেখানে অবহেলা, উদাসীনতা, অব্যবস্থাপনা এমন একটা পর্যায়ে গেছে, এটাকে আপনি যে আসলে ঠিকঠাক করবেন, এবং এই ঠিকঠাক করার জন্য আপনাকে যে পরিমাণ আসলে রাজনৈতিক সদিচ্ছা লাগবে, সর্বোচ্চ রাজনৈতিক সদিচ্ছা, এইটা আসলে দেখবার বিষয়। নতুন সরকার এসেছে, আমি ওই মিটিং এ ছিলাম, যেটা আমি বললাম। আমি দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী, উনি অনেক নিটিগ্রিটি নিয়ে এবং অনেক ভাবছেন, এবং আমাদেরকে উনি ডেকেছেন, আমরাও বলার চেষ্টা করেছি কি করা যায়, এবং উনি অনেক চেষ্টা করছেন, কিন্তু ওনাকে সহযোগিতা করতে হবে। আসলে সরকারকে সহযোগিতা না করলে এই পরিবর্তনগুলি হবে না। তো যারা সহযোগিতা করার কথা, তারা তো আসলে করছে না, সমস্যাটা ওই জায়গায়। স্থানীয়ভাবে অনেক সময় আমরা দেখি যে প্রভাব প্রতিপত্তি খাটিয়ে অনেক ধরনের সিন্ডিকেট গড়ে তোলা হয়, এবং সড়ক পরিবহনের ক্ষেত্রে এই বিষয়টি অনেক ভয়াবহ রূপ যে ধারণ করেছে, সেটা খুব সহজেই আসলে অনুমানও করা যায়। কি বলবেন? না, আমরা আধুনিক তো কিছু করতে পারিনি। আমরা আধুনিক একটা আইন করতে গেছি, আমরা হোঁচট খেয়ে গেছি। এই আইনটাকে এমন ভাবে পোস্টমর্টেম খণ্ডিত বিখণ্ডিত করা হয়েছে, এই আইনটা এখন খোঁড়া হয়ে গেছে। কারণ আপনি আইন প্রয়োগ করার আগে আইনের যত ধারা আছে, ওই ধারার মধ্যে যে কারাদণ্ড, অর্থদণ্ড ছিল, সব কমাই দিচ্ছেন। যে ধারাগুলিতে আপনার বেলেবল ছিল না, সেটাকে আপনি বেলেবল করে ফেলছেন, বেল পেয়ে যাবেন। তো আপনি কিছুই করতে পারছেন না। তো আপনি যে এই যে আমি ফিটনেসের প্রক্রিয়ার কথা বলতেছি, এটা বৈজ্ঞানিক পদ্ধতিতে যদি আমরা করতে যান, আমরা তো আলোচনা করলাম, এখানে যত প্রতিবন্ধকতা আসবে, কেন আপনি আনফিট রেখেই চালাবেন।
এখন সেই জায়গায় আসলে কর্তৃপক্ষ যারা আছে তারাও, আমি জানি না যে তারা কেন অসহায় বা দুর্বল হয়ে পড়ে, সেটাও আমার জানা নাই। তো আসলে আপনি যে মিটিং এর কথা বলছেন, ওইখানেও কিন্তু আমরা সড়ক পথে অটোমেশন নিয়ে অনেক কথা বলেছি। ওই জায়গাটা আসলে আমরা এখন চেষ্টা করছি যে হিউম্যান ড্রিভেন সিস্টেম রেখে এই যে করাপশন, অনিয়ম, অব্যবস্থাপনা, এটা আসলে বন্ধ করা যাচ্ছে না। তো অটোমেশন আমি যদি চলে যেতে পারি, আমার ধারণা সেক্ষেত্রে অনিয়ম অনেকটা কিন্তু কমানো সম্ভব। কিন্তু ওই অটোমেশন করতে গেলেও প্রতিবন্ধকতা আসে কিনা, সেটা এই মুহূর্তে আমি আসলে ফোর্সি করার যে বিষয়টা, সেটা আমি করতে পারছি না আসলে। অনিয়ম এতই স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে আমাদের। আমি যদি আমার নিজের একটা ছোট্ট অভিজ্ঞতা বলি, আমার গাড়ির যখন ফিটনেস ফেল হয়েছে, আমার বিআরটিএতে যেতে হবে, এটা আমি আমার এক বন্ধুকে বলছিলাম, সে খুব অবাক হয়ে বলেছে, দালালকে বিকাশে টাকা পাঠায় দাও, তোমার নিয়ে যেতে হবে কেন? কারণ এই অনিয়মগুলোই খুব স্বাভাবিক নিয়ম হয়ে দাঁড়িয়েছে এখন। তবে নিশ্চয়ই সেখান থেকে উত্তরণের পথ খুঁজতে হবে, কারণ এরকম দুর্ঘটনার মুখোমুখি আমরা প্রতি বছর হতে চাই না। বছর জুড়েই যে দুর্ঘটনা, যে মৃত্যুর মিছিল, সেটা আমরা নিশ্চয়ই আর দেখতে চাই না। আপনাকে অনেক ধন্যবাদ আজ আমাদের সাথে যুক্ত হবার জন্য। অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামানের সাথে কথা হচ্ছিল দর্শক এতক্ষণ। এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবার দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিশ্লেষণ নিয়ে। ৭১-এর সাথে।